চিঠিটা আমি পেয়ে গেছি বেলা শুনছো। সো হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম ইউ অল ইন নলেজ বার্ড একাডেমি। তো তোমাদেরকে যেমন বলেছিলাম, আমরা নতুন একটা ফেস টু ফেস সিরিজ শুরু করতে চলেছি, যেখানে আমরা যারা বিভিন্ন জব প্রোফাইলে আছে সেই সব মানুষজনদের আনবো, তাদের ইন্টারভিউ নেবো, যাতে তোমাদের কাছে সেই জব সম্বন্ধে প্রপার ইনফরমেশন পৌঁছে যায়। সেই জবটা কেমন, জবটা পেলে তোমরা যে জবটার জন্য দিনরাত মেহনত করছো, সেই জবটা পেলে তোমাদের লাইফে কী পরিবর্তন হবে, সেই জবটা থেকে ফ্যাসিলিটিস কী কী পাবে, সেই জবটা তোমার ফ্যামিলির লাইফ কীভাবে চেঞ্জ করবে, সেই সম্বন্ধে আমরা প্রত্যেকটা মানুষজনের কাছে জানবো। তো সেই সিরিজের এপিসোড 1 আজকে আমাদের সাথে আছে মিস্টার গোপাল মণ্ডল, জুনিয়র ইঞ্জিনিয়ার, নর্থ ইস্ট ফ্রন্টিয়ার রেলওয়ে। তো তোমরা জানো আরআরবি যেই যে এক্সাম সেটা প্রতি বছর হয়, এবছর CBT 1 হয়ে গেছে, CBT 2 এর জন্য অনেকে মেহনত করছো। তো আজকের এই ভিডিও থেকে তোমরা জানতে পারবে সেই জবটা পেলে তোমরা কী কী ফ্যাসিলিটিস পাবে, তোমাদের স্যালারি কত হবে, বা সেই জব প্রোফাইলটা কীরকম হবে। তো প্রথমে আমি মিস্টার গোপাল মণ্ডলকে ওয়েলকাম করি। ওয়েলকাম টু নলেজ বার্ড একাডেমি। তো আজকে আপনার কাছে, আপনি যে জব করছেন জুনিয়র ইঞ্জিনিয়ার, তো তার সম্বন্ধে একটু আপনার কাছে থেকে জেনে নেবো। তো এবার প্রথম কথা হচ্ছে যে প্রথম একটু বলুন, ধরুন আরআরবি যে দিয়ে যারা কোয়ালিফাই করবে এই জবটা, তাদের জব প্রোফাইলটা কীরকম হবে। যেমন ধরুন সিভিল, মেকানিক্যাল, ইলেকট্রিক্যাল, SNT, 4টে ডিপার্টমেন্ট রেলওয়েতে আছে, তো জব প্রোফাইলটা কীরকম হয়? অ্যাকচুয়ালি বেসিক্যালি তো 4টা মেন ডিপার্টমেন্টেই আরআরবি যেইতে রিক্রুটমেন্ট হয়। সিভিল ইঞ্জিনিয়ারিংয়ে যেমন সিভিল ইঞ্জিনিয়ারিংয়ে ফার্দার আবার সাব ডিভিশন আছে ডিপার্টমেন্টে, যেমন পিওয়ে, ওয়ার্কস, তারপরে ডিজাইন ড্রয়িং। পিওয়েতে যেমন ট্র্যাক রিলেটেড যতগুলো ওয়ার্ক আছে, ওইটা পিওয়ে ডিপার্টমেন্টে যারা সিলেকশন হবে ওরা ওইটা দেখবে। ট্র্যাক বলতে রেলওয়ে লাইন যেটা, ওইটা হ্যাঁ, রেলওয়ে লাইন কিভাবে মানে লেইং করবে, লেইং, মেইনটেনেন্স সব কিছু ওইটাতে। তারপরে ওয়ার্কস হচ্ছে ট্র্যাক রিলেটেড কাজ ছাড়া আর বাকি যা সিভিল ইঞ্জিনিয়ারিং ওয়ার্কস আছে, ইনক্লুডিং বিল্ডিং, টানেল, ব্রিজেস, এগুলো সব এক্সিকিউশনের কাজ এবং মেনটেন্যান্সের কাজ সব ওয়ার্কস ডিপার্টমেন্টের যেইরা দেখে। দেন তারপরে ডিজাইন ড্রয়িং আছে। ডিজাইন ড্রয়িং মানে ইটসেলফ বলছে যে ড্রয়িং রিলেটেড কাজ। ওদের অ্যাকচুয়ালি অফিস জবই হয়, হেডকোয়ার্টারে ড্রয়িং বানানো, ড্রয়িং পাস করা, দেন টেন্ডার রিলেটেড কাজ, ওগুলো সব দেখে। তারপরে ইলেকট্রিক্যালে যদি আমি বলি, ইলেকট্রিক্যালে যেমন এখন যেমন ইলেকট্রিফিকেশন হচ্ছে, তো ইলেকট্রিক্যালের কাজ অনেক বেড়ে গেছে। তো ওই TRD আছে, ট্র্যাকশন ডিস্ট্রিবিউশন, এমন বিভিন্ন রকমের কাজ আছে ওখানে, ওইটা ইলেকট্রিক্যাল ডিপার্টমেন্টের যেইসরা দেখে। তারপরে মেকানিক্যাল ডিপার্টমেন্টে যাদের রিক্রুটমেন্ট হবে ওরা কোচ রিলেটেড মেনটেনেন্স, তারপরে ওয়ার্কশপে, দেন তারপরে লোকোমোটিভ, এগুলো সব রিলেটেড কাজ দেখে। আর তবে সিগন্যাল অ্যান্ড টেলিকমিউনিকেশনে যেমন রেলওয়েতে সিগন্যাল একটা খুবই ইম্পর্ট্যান্ট একটা ডিপার্টমেন্ট এটাও, তো ওরা ওইগুলো সব লুক আফটার করে। মানে সিগন্যালিং বলতে ওই যে পুরো সিগন্যাল সিস্টেমটা চলে, যেমন আমরা রেড, গ্রিন সিগন্যাল, মানে নর্মাল লেম্যানরা যেটা বোঝে, তো পুরো সিগন্যাল সিস্টেমটা ওরা কন্ট্রোল করে। ইয়েস, SNT ডিপার্টমেন্ট করে। ওকে। তো ধরুন যেমন দুটো টাইপের জব বললেন, একটা ফিল্ড জব হয়, একটা অফিস জব হয়। তো এই ওয়ার্কিং আওয়ারটা কিরকম হয়? ফিল্ডে থাকলে কিরকম ওয়ার্কিং আওয়ার হয়, অফিসে কিরকম হয়? অ্যাকচুয়ালি আমি বলতে পারবো ডিটেলে, আমি কেন ফিল্ড জবও করেছি আর অফিস জবও করেছি। তো ফিল্ড জবে অ্যাকচুয়ালি মানে কোনো টাইমিং হয় না। ওইটাতে হতে পারে যে রিক্রুট হবে সকাল 6টার দিকেও যেতে হতে পারে, আর রাত্রেবেলা 10টা-11টা হতে পারে, মানে 24 আওয়ার্স জব ইন শর্ট। যখনই আর্জেন্সি আসবে আপনাকে পৌঁছা দেবো আপনার সাইটে। হ্যাঁ। আর যে অফিস জব আছে, অফিস জব একটু টাইমলি, মানে বলতে গেলে 9 to 5 জব ওই টাইপের। আর খুব রেয়ারলি ওখানে মানে একটু প্রেশার আসে কাজে, যেমন কোনো সময় থাকতে হয় 7টা-8টা অবধি, বাট ম্যানেজেবল, এমন কিছু না, কিন্তু ফিল্ডে একটু প্রেশার থাকে। আচ্ছা, মানে বলতে চাইছেন অফিস আর ছুটি, রেস্ট কীরকম পাওয়া যায় দুটো জবেতে? ছুটিতে সেম, যেমন যদি ফিল্ডে যে থাকবে একটু প্রবলেম হয় ছুটিতে, বাট ছুটি পাওয়া যায়, এমন কিছু নাই। যেমন আমাদের যেটা LAP থাকে, বছরে 30টা করে LAP দেয়, আর 10টা করে ক্যাজুয়াল লিভ থাকে, যেটা সেন্ট্রাল গভর্নমেন্টের রুল হিসাবে, ওগুলো সব কিছু ফলো হয়। তো পাওয়া যায়, ফিল্ডেও পাওয়া যায়, বাট ফিল্ডে একটু প্রবলেম হয়, কেন কি যেহেতু ওখানে আমরা একটা পার্টিকুলার কাজের একটা ওয়ার্কের ইনচার্জ থাকি। আর অফিস জবে তো আমরা এমন কোনো ইনচার্জ থাকে না, আমাদেরকে মানে ডে টু ডে অ্যাডমিনিস্ট্রেটিভ ওয়ার্কস করতে হয়, লুক আফটার করতে হয়। তো অফিস বলতে গেলে অফিস জবে বেশি উইকলি ছুটি, যেমন ধরুন কিছুদিন উইকলি ছুটি, যেটা রবিবার, স্যাটারডে, সানডে, কোন জবে কীরকম পাওয়া যায়? উইকলি হচ্ছে অফকোর্স অফিস জবে স্যাটারডে সানডে ছুটি থাকে, অ্যান্ড দেন যদি সাইট ওয়ার্ক থাকে, ফিল্ড জব যদি থাকে, ওখানে সানডেতে ছুটি থাকে। সানডেতে কিন্তু কোনো সময় সানডেতেও যেতে হয়, এমন কোনো মানে নেই, ক্লেম করতে ধরুন এখন এই এক্সাম প্যাটার্নটা সম্বন্ধে একটু বলে দিন যে কীরকম হয়, কারণ অনেকেই জানে না, অনেকেই জানে যে এক্সাম প্যাটার্ন কীরকম, অনেকে জানে না, তার জন্য দুটো লাইনে এক্সাম প্যাটার্নটা কীরকম হচ্ছে এখন আরআরবি যে এক্সাম প্যাটার্ন। এখন তো আরআরবি যা আমি রিসেন্টের মধ্যে দেখলাম যে প্রিলিমিনারি যেটা আছে, স্টেজ 1 যেটা বলে মনে হয় CBT 1 বলে, ওইটা হচ্ছে 100 মার্কসের হয়। ওর মধ্যে তো সব কিছু ইনক্লুডেড থাকে, কিন্তু টেকনিক্যাল থাকে না।
টেকনিক্যাল থাকে না, বাট যেটা সিবি পুরো নন টেকনিক্যাল পেপার, হ্যাঁ। হিস্ট্রি, জিওগ্রাফি, ইকোনমিক্স, পলিটি পুরো হ্যাঁ 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 পুরা নন টেকনিক্যাল পেপার থাকে। তারপর? আর যেটা হচ্ছে সিবিটি 2, যেটা স্টেজ 2তে যেটা আসে, যারা স্টেজ 1-এ সিলেকশন হবে অফকোর্স স্টেজ 2তে বসবে, ওদের ওখানে আই থিঙ্ক 100 মার্কসের ইয়ে হয়, টেকনিক্যাল হয়, আর 50 মার্কসের নন টেকনিক্যাল কোয়েশ্চেন্স আসে। কনসার্ট যে টেকনিক্যাল ডিপার্টমেন্ট, মেকানিক্যাল থাকলে হ্যাঁ, মেকানিক্যাল, হ্যাঁ, ইলেকট্রিক্যাল থাকলে ইলেকট্রিক্যাল, ইঞ্জিনিয়ারিং। তো এটা হলো এক্সাম প্যাটার্ন সম্বন্ধে বলুন, যেটা নিয়ে আমরা একটু থাকি যে আমাদের লাইফে কী রকম যাবে, কী কী ফেসিলিটিস পাওয়া যাবে এই জবে এলে। আর রেলওয়ে জবে তো সব থেকে প্রথমে আমি যদি বলি যে পাসেস পাওয়া যাবে, ফেমাস। তো পাসেস পাওয়া ফ্রিতে যাবে, জার্নি করা এটা যেমন থাকে, হ্যাঁ পাসেস পাওয়া যাবে। ওইটা ডিপেন্ড করে কোন জোনে, কেন কি প্রত্যেকটা জোনে একটু আলাদা আলাদা নিয়ম আছে, খুব মাইনিউটলি ভ্যারি করে, এমন কিছু নাই। তাও মোটামুটি কটা টিকিট পাওয়া যায় ফ্রিতে? হ্যাঁ বলছি, যেমন 2 টাইপের পাস হয়, প্রিভিলেজ পাস আর পিটিও হয়, প্রিভিলেজ টিকিট অর্ডার বলে এটাকে। তো যেটা প্রিভিলেজ পাস হয়, আমরা যেহেতু এনএফ রেলওয়েতে আছি, তো ওখানে আমরা 2টা ফুল সেট পাই। ফুল সেট মানে টু অ্যান্ড ফ্রো, 1 সেটে থাকে। তো আমরা টোটাল 4 টু অ্যান্ড ফ্রো করতে পারি, 1 টাকাও লাগবে না ওর মধ্যে, পুরো ফ্রি অফ কস্ট। আর যেটা পিটিও হয়, ওইটাতে শুধু কি হয়, বেসিক ফেয়ারে 1/3 লাগে, ওইটা 8টা পাই আমরা। মানে বলতে চাইছেন যে 8টা টিকিট আমি 1/3 ভাড়াই সারা বছরে অ্যাভেল করতে পারবো, হ্যাঁ। আর 4টা টিকিট ফুল ফ্রি হবে। হ্যাঁ। তো এটা কোন ক্লাসে পাওয়া যায় টিকিট? স্লিপার, 3rd এসি, 2 এসি? এটা অ্যাকচুয়ালি আমাদের যে যেই র্যাঙ্ক আছে, এটা হচ্ছে ফার্স্ট ক্লাস পাস ইস্যু হয়। আর আমরা যদি ইসে কি বলেন মেল সুপার ফাস্ট ট্রেনে যদি যাই, তো আমরা এসি 2তে অ্যাভেল করতে পারি, যারা এলিজিবল মেম্বার্স আছে ফ্যামিলির সবাই। আর যদি রাজধানী হয়, শতাব্দী হয়, এমন টাইপের যদি ট্রেন হয় ইনক্লুডিং বন্দে ভারত, ওখানে আমরা এসি 2তে একটাই টিকিট করতে পারি, একটা পাসে। আচ্ছা, মানে তোমরা বুঝতে পারছো আমরা যেটা অবস্থা, মানে প্রায় ভয় পেতাম টিকিট না কেটে ওটা, আর এই টিটি এলো কি, এই টিটি এলো কি, এখন আর সেসব প্রবলেম নেই। হ্যাঁ। এখন একদম সিনা চওড়া করে ট্রেনে চেপে যাও, কোনো ইস নেই, খালি বলে দাও রেলওয়েতে যেই আছে রেলওয়ে জবে আছে, কোনো প্রবলেম নেই। আর হ্যাঁ। পাস পিটিও তো আছেই তোমাদের। এছাড়া আর কি কি ফ্যাসিলিটিস আছে রেলওয়েতে? এছাড়া যেমন আমি বলবো, আজকালকার দিনে যেমন একটা খুব বড় একটা যে চলছে, যেটা মেডিকেল ইন্স্যুরেন্স, ওগুলা আমাদেরকে অ্যাজ সাচ অমন কিছু করাতে হয় না, কেন কি মেডিকেল আমাদের কাভার থাকে, পুরো ফ্রি থাকে। হ্যাঁ পুরো কে ফ্রি কে পায় থাকে। এটা? আপনি ছাড়া আর কে পেতে পারে? এটা আমি ছাড়া আমার যত এলিজিবল মেম্বার্স ইনক্লুড আমার ওয়াইফ, আমার যে ইয়ে হবে সান ডটার যারা হবে, ওরা সব। আর যদি আমার যদি মাদার হয়, উনি যদি উইডো হয়, আর যদি কোনো মানে আপনার মানে যদি ফাদার এক্সপায়ার করে গেছে, তখন মা ওটা পায়। হ্যাঁ হ্যাঁ ওইটা মেডিকেল ফ্যাসিলিটিও সেম সিস্টেম? সেম আচ্ছা, সিস্টেম, পাস পিটি ওটাও সেম সিস্টেম? সেম ওইটা তো মেডিকেল তো কোনো ইস্যু নাই। যদি ইন কেস যেমন সে ফর এক্সাম্পল আমি যদি এক জায়গায় পোস্টেড আছি, ওখানে যদি ওই হিসাবে যদি ফেসিলিটিস যদি না থাকে, তাহলে আমাকে রেফার করে দিবে কোনো জোনাল বড় হসপিটালে। আর ওখানেও যদি রেলওয়েতে যদি না হয়, তো আমরা বাইরেও দেখাতে পারি, ওইটা পুরা গভর্নমেন্ট অফ ইন্ডিয়া রিম্বার্স করবে। মানে তুমি বুঝতে পারছো, তোমার মেডিকেলের কোনো বার্ডেন নেই, ওষুধ কিনতে আর কোনো পয়সা লাগবে না, সরকার তোমাকে সেটা মানে পুরো ফ্রি অফ কস্ট তোমার ফ্যামিলির জন্য পুরোটা কভার দেবে। আচ্ছা, আর এটা শুনেছি নাকি আপনাদের মানে বিভিন্ন যে ঘোরার জায়গাগুলো, বিভিন্ন ধরুন দার্জিলিং বলুন, গ্যাংটক বলুন, গোয়া বলুন, সেখানে গেলে নাকি রেলের লোকদের হোটেল বুক করতে হয় না, সেখানে নাকি রেস্ট হাউস পাওয়া যায় রেলের। এই সিস্টেমটা কি বলেন? এটা অ্যাকচুয়ালি ঠিকই শুনেছো। রেলওয়ে থেকে ফেসিলিটি পাওয়া যায়, রেস্ট হাউসেস, বিভিন্ন রকমের রেস্ট হাউস, সাবঅর্ডিনেট রেস্ট হাউস আছে, অফিসার্স রেস্ট হাউস আছে। তো ভালো ভালো জায়গায় রেলওয়ের অফিসার্স রেস্ট হাউস আছে, সাবঅর্ডিনেট রেস্ট হাউস আছে। তো এটা বুকিং করে নিলে খুব মিনিমাম চার্জেস লাগে, হার্ডলি 200-300 রুপিস পার ডে লাগে। আর ওইটা আমরা অ্যাভেল করতে পারি, মানে যত ক্যাপিটাল সিটি আছে অল ওভার ইন্ডিয়া, যে কোনো জায়গায় আমরা বুক করতে পারি, যে কোনো। আর রেলওয়ে তো সব জায়গায় আছে, তো বলতে গেলে অলমোস্ট ইন্ডিয়ার সব লোকেশনেই রেলওয়ে রেস্ট হাউস আছে। তার মানে বুঝতে পারছো, তোমাদের মেডিকেল খরচা ফ্রি, ট্রেনের জার্নি ফ্রি, অ্যান্ড থাকার জায়গাও ফ্রি। তার মানে ঘোরার একটা ফ্রি অফ কস্ট প্যাকেজ হয়ে গেল তোমাদের এই আরআরবি যেই জবে। এইবার আমরা যেটা সবচেয়ে ইম্পর্ট্যান্ট জিনিস, সেটা হচ্ছে এই জবের স্যালারি কত হবে, সেটা আমরা একটু ভালোভাবে জেনে নেবো পুরো ডিটেলস। কারণ এটা নিয়ে সবার কোয়েশ্চেন থাকে যে এই জবে গেলে স্যালারি কত হতে পারে, মানে ওটা একটা আলাদা মোটিভেশন যে এত টাকা আমার প্রতি মাসে পকেটে ঢুকবে, সেটা সম্বন্ধে স্যালারি সম্বন্ধে একটু বলুন। স্যালারি অ্যাকচুয়ালি স্টার্টিং স্যালারি যদি বলি, তো অ্যাপ্রক্সিমেটলি গ্রস হবে 65,000 প্লাসই হবে অ্যাপ্রক্সিমেটলি আমি যদি বলি। আর দেন স্যালারিটাও ডিপেন্ড করে ফিল্ড জব আর অফিস জবে। ফিল্ড জবে একটু বেশি পাওয়া যায়, কেন কি ওর মধ্যে অনেক অ্যালাউন্সেস
অ্যালাউন্সেস আছে এক্সট্রা পাওয়া যায়, তো অ্যাপ্রক্সিমেটলি 15,000, তো বলতে গেলে ক্লোজলি 80,000 হয়ে যাবে যদি ফিল্ড জবে থাকে। মানে বলতে চাইছেন ফিল্ড জবে মোটামুটি 10 থেকে 15 হাজার টাকা বেশি পাওয়া যায়। হ্যাঁ আরামসে 10 to 15,000। এবারে একটা মানে প্রতি বছর কিরকম স্যালারি বাড়ে? প্রতি বছর আমাদের যেটা ইনক্রিমেন্ট আছে ওটা লাগে 3% তো লাগে, প্লাস ডিএ যেটা আছে, তো নর্মালি বলতে গেলে অন অ্যান অ্যাভারেজ ওইটা 6% বাড়ে, তো বলতে গেলে অ্যাপ্রক্সিমেটলি 9 to 10% বাড়ে আমাদের স্যালারি। 10% স্যালারি বাড়ে। হ্যাঁ। আচ্ছা, তার মানে মোটামুটি তুমি যদি এই জবটা জয়েন করো, তুমি মোটামুটি 65 to 80,000-এর একটা জব তুমি জয়নিংয়ে সিকিওর করছো, আর প্রতি বছর অ্যাপ্রক্স ধরতে পারো, তুমি অ্যাপ্রক্স আমরা বলতে পারি যে 10% ইনক্রিমেন্ট প্রতি বছর। হ্যাঁ ইজিলি। আর গোপালবাবু একটা কথা শুনছিলাম রিসেন্টলি, এই নিউজে আছে 2-3 ধরনের নিউজে চলছে 8 পে কমিশন। হ্যাঁ, তো এই পে কমিশনটা এলে কি চেঞ্জ হবে লাইফে বা স্যালারিতে কি চেঞ্জ হবে? 8 পে কমিশন আসলে হিউজ স্যালারিতে চেঞ্জ হবে। এটা যেটা যেমন আমি যদি অফিস জবে বলি, যেটা 65 আছে অফিস পোস্টিংয়ে, তো ওইটা বেড়ে 9 করে কমসে কম 90 to 1 লাখ হয়ে যাবে স্টার্টিং। মানে বুঝতে পারছো এটা লাখ টাকার জব, যে জুনিয়র ইঞ্জিনিয়ার আছো কিন্তু লাখ টাকার জব, মানে বুঝতে পারছো ওয়েস্ট বেঙ্গলে এখন একটা এইও এত স্যালারি পায় না, একটা অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ারও ওয়েস্ট বেঙ্গলে এখন মোটামুটি 60-65 হাজার টাকা স্যালারি পায়। 8 পে কমিশন কবে থেকে চালু হচ্ছে? 8 পে কমিশন অ্যাকচুয়ালি 1 জানুয়ারি 2026 থেকে শুরু হচ্ছে। স্যালারিটা পাওয়া কবে থেকে শুরু হবে, এই যে ইনক্রিমেন্টেড স্যালারিটা? এটা তো অ্যাকচুয়ালি পে কমিশনের যে রিপোর্ট আছে ওটা ফাইনালি গভর্নমেন্টকে জমা করার পরে ক্যাবিনেট থেকে স্যাংশন হওয়ার পরে হবে, কিন্তু আমরা এরিয়ার পাবো, এটা তো কোনো ইস্যু। মানে বলতে পারছেন 2026 জানুয়ারি থেকে আমাদের ওই স্যালারিটা পাওয়া শুরু হয়ে যাবে। হ্যাঁ, আমরা পেয়ে যাব। মানে ওই জুনিয়র ইঞ্জিনিয়ারের মতো একটা জবে তোমাদের 2026 জানুয়ারি মাস থেকে লাখ টাকার জব হয়ে যাবে। আচ্ছা, এখান থেকে প্রমোশন স্কোপ কীরকম আছে, কত কি পোস্টে যেতে পারে, কীরকম স্যালারি ভবিষ্যতে বাড়তে পারে? প্রমোশন স্কোপ আছে, যেটা মানে আমরা যেমন এখন জুনিয়র ইঞ্জিনিয়ার রিক্রুট হয়েছে, তো এটাতে সাবজেক্ট টু ভ্যাকেন্সিজ আছে, বাট হয়ে যায় প্রমোশন। এসএসসি আমরা এক্সপেক্ট করতে পারি সিনিয়র সেকশন ইঞ্জিনিয়ারের যে পোস্টটা, ওইটা উইদিন 5 to 6 ইয়ার্সে হয়ে যায়। হ্যাঁ, তো নরমালি ধরুন এই যে 8 পে কমিশন চলে আসে, কেউ যদি এসএসসিতে প্রমোশন পেয়ে গেল, স্যালারিটা কত হতে পারে? এসএসসিতে হলে অ্যাপ্রক্সিমেটলি মোর দ্যান 1.2 লাখ আরামসে। হ্যাঁ, আমি কমই বললাম। হ্যাঁ, ইজিলি 500 বছরও চাকরি করানো মানে ওটা 1.5 লাখও যেতে পারে। হ্যাঁ, আরামসে ইজিলি যাবে। আমি কম বললাম 1.2 লাখ, বাট মোর দ্যান 1.2 লাখ কি হবে এসএসসি। আচ্ছা, তো আরেকটা জিনিস জিজ্ঞেস করবো আপনাকে, এখান থেকে কি মানে রেলওয়েতে অফিসার হওয়ার কোনো স্কোপ আছে এই জবে যদি আমি ঢুকি? অফিসার হওয়া? হ্যাঁ, অনেক স্কোপ আছে রেলওয়েতে। মানে সব ডিপার্টমেন্টে আমি দেখেছি, বেশিরভাগ ডিপার্টমেন্টে সেন্ট্রাল গভর্নমেন্টের যে একটা আছে প্রমোশনের যেটা আছে, এটা কি হয় না সিনিয়রিটি বেসিস হয়, বাট রেলওয়েতে কি হয় একটা এলডিসি বলে থাকে 30% ভ্যাকেন্সি, যেটা লিমিটেড ডিপার্টমেন্টাল কম্পিটিটিভ এক্সাম, তো ওইটা থ্রু আমরা ডাইরেক্টলি অফিসার হতে পারি। মানে আমরা যেই হই, এসএসসি হয়, যেটাই হয়, ওই যে এক্সামটা যে ক্লিয়ার করি যদি আমরা, তো ডাইরেক্টলি আমরা অ্যাসিস্ট্যান্ট এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার হয়ে যাবো। মানে অ্যাসিস্ট্যান্ট এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ারে পৌঁছে যাবে? হ্যাঁ, মানে অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার পৌঁছে যাবেন, ওখানে কি কি এক্সট্রা পাওয়ার চলে আসবে আপনার কাছ থেকে? ওখানে যেমন আমাদের আন্ডারে অনেকগুলো স্টাফ থাকবে, স্টাফ তো এখনও আছে আমাদের আন্ডারে স্টাফ থাকে, ফিল্ডে বেশি থাকে অফকোর্স, অফিসে। তো জুনিয়র ইঞ্জিনিয়ার নিজের আন্ডারে কি স্টাফ পায়? জুনিয়র ইঞ্জিনিয়ার যেমন আমি যদি ফিল্ডের ক্ষেত্রে বলি, ফিল্ডে যেমন আমাদের আন্ডারে 9 করে কমসে কম 2টা গ্রুপ ডি স্টাফ থাকবে আমাদের, যেটা কাজ আমরা ওদেরকে অ্যাসাইন করবো এটা করার জন্য। ঠিক আছে, তারপরে অফিসে যারা থাকবে ওটা তো থাকবে, অফিসে ক্লার্ক যারা থাকবে, তো এমন কিছু মানে ডেজিগনেটেড না, বাট যেটা ফিল্ডে যেটা আছে ওইটা তো থাকবে আমাদের 2টা করে। বুঝতে পারছো জুনিয়র ইঞ্জিনিয়ারও কিন্তু নিজের আন্ডারে স্টাফ পাচ্ছে, গ্রুপ ডি স্টাফ। এছাড়াও যদি ধরুন ফিল্ড স্টাফ হয়, রানিং স্টাফ হয়, ওদের তো আরও বেশি স্টাফ থাকে, যেমন ট্র্যাকম্যান কি ওরা সব ওদের আন্ডারে থাকে? হ্যাঁ, যারা যদি ওপেন লাইনে যদি আমি বলি, যারা যেমন পিওতে স্পেশালি গ্রুপ ডি স্টাফ যেগুলো, হ্যাঁ, ওটা তো পুরো ডাইরেক্টলি ওদেরকেই রিপোর্ট করে। হ্যাঁ, মানে তোমার কাছে এখানে একটা অ্যাডমিনিস্ট্রেটিভ পাওয়ারও আসছে, মানে তোমার স্টাফ কন্ট্রোলও করতে পারছো। এই যে অফিসার হয়েছে, যে অ্যাসিস্ট্যান্ট এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার, এখানে পাওয়ার তাহলে আরও বেশি বেড়ে যাচ্ছে। হ্যাঁ, অনেক পাওয়ার বেড়ে যায় ওর মধ্যে ডাইরেক্টলি যেই এসএসসি যারা আছে ওরা সব তো অ্যাসিস্ট্যান্ট এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ারের কন্ট্রোলেই থাকে, প্লাস আরও অনেক পাওয়ার্স চলে আসে। তারপরে বিভিন্ন রকমের পাওয়ার্স আছে, টেন্ডার্স অ্যাকসেপ্টিং পাওয়ার বলতে গেলে ওগুলো সব আছে। তো ডিপেন্ড করে ওইটা মানে কোথায় পোস্টিং, কেন কি রেলওয়ে তো অনেক ডিপার্টমেন্ট আছে, যেমন আমাদের একটা কনস্ট্রাকশন ডিপার্টমেন্ট, একটা ওপেন লাইন হয়, তো কনস্ট্রাকশন ডিপার্টমেন্টে আলাদা কিছু পাওয়ার্স আছে, ওপেন লাইনে আলাদা আছে, বাট অ্যাসিস্ট্যান্ট এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার হলে হিউজ পাওয়ার্স চলে আসে, প্লাস ওর সাথে তো যতগুলো পাসেস আছে, তারপরে মেডিকেল ফেসিলিটিস, ওগুলো তো এনহান্স হয়ে যায়। আচ্ছা, ওকে, তার মানে বুঝতে পারছো যে জুনিয়র ইঞ্জিনিয়ার জবটা শুধুমাত্র এখন একটা জুনিয়র ইঞ্জিনিয়ার জব নয়, এখানে তোমার ফিউচার স্কোপ প্রচুর আছে, তুমি অফিসার পর্যন্ত হতে পারো। আচ্ছা, এই কোয়ার্টার বা থাকার ফ্যাসিলিটির জন্য রেলওয়ে কি করে? কোয়ার্টারে এসে বলবো যে একটু কোয়ার্টারে একটু শর্টেজেস আছে, বাট ঠিক আছে, কোয়ার্টারেও এমন কিছু নাই, কিন্তু হেডকোয়ার্টারে থাকলে কোয়ার্টারে বেশি থাকে, স্কোপ থাকে পাওয়ার।
বাট ঠিক আছে, কোয়ার্টারের এমন কোনো ইস্যুজ নাই, আমরা বাইরেও থাকতে পারি, কিন্তু আশেপাশে ভালো ফেসিলিটিস থাকে রেলওয়ে। বাইরে যদি থাকি সেটা আমার পকেট থেকে পয়সা দিতে হবে। হ্যাঁ, ওর জন্য গভর্নমেন্ট আমাদেরকে পে করে, হাউস রেন্ট অ্যালাউন্সও পে করে। কিরকম পয়সাটা পাওয়া হাউস রেন্ট অ্যালাউন্সে? ওইটা ক্লাসিফিকেশন আছে সিটিজে, 10%, 20%, 30%, XYZ করে। তো ডিপেন্ড করে, যদি মেট্রো সিটিতে থাকি আমরা তো ওইটা 30। আমি কলকাতার কথা বলি, কত পার্সেন্ট পাওয়া যেতে পারে? ওখানে 30%। 30%, তোমার যে বেসিক স্যালারি হবে তার 30% তুমি শুধুমাত্র থাকার জন্য পাবে, মানে থাকার খরচাটাও ফ্রি। থাকার খরচা, মেডিকেল খরচা, তোমার যাতায়াতের খরচা, সব খরচা ফ্রি পাচ্ছ এই জবে। তোমরা দেখতে পেলে আমরা RRBJ সম্বন্ধে সমস্ত ডিটেলস আমরা গোপালবাবুর কাছ থেকে নিয়ে নিলাম, ঠিক আছে? তো প্রথমত এত সব ইনফরমেশন আমাদের স্টুডেন্টকে দেওয়ার জন্য থ্যাংক ইউ আপনাকে, হ্যাঁ, টাইম দেওয়ার জন্য। তো এবার একটু লাস্ট একটা রিকোয়েস্ট থাকলো যে কি হয় আমাদের স্টুডেন্টদের জন্য যদি একটু টিপস দিয়ে দেন। মানে কি হয়, স্টুডেন্টসরা প্রিপারেশন করে, একবারে হয় না, দুবারে হয় না, মানে হয়তো আপনিও অনেক এক্সাম দিয়েছেন যে একবারে হয়নি, বাট সেই মোটিভেশনটাকে ধরে রেখেছেন, শেষে এই এক্সাম ক্র্যাক করেছেন। আর আজকাল স্টুডেন্টসদের কি হয়, আজকাল এত কম্পিটিশনের যুগ, সোশ্যাল মিডিয়ার যুগ, তো এখানে কি হয় স্টুডেন্টরা খুব জলদি ডিমোটিভেট হয়ে পড়ে, একবারে হলো না, অনেকে কথা শোনাচ্ছে, কারো হয়ে যাচ্ছে, এইসব দেখে ডিমোটিভেট হয়ে পড়ে, অনেকে প্রিপারেশন ছেড়ে দেয়। তো একটু আমাদেরকে গাইড করুন যে স্টুডেন্টস নিজেদের মোটিভেশন কিভাবে ধরে রাখবে, মানে কোন জিনিসগুলো মাইন্ডে রাখলে, কিভাবে প্রিপারেশন করলে ডিটারমিনেন্ট হয়ে ফাইনালি ও সব কিছু ডিস্ট্র্যাকশন থেকে আলাদা হয়ে নিজের প্রিপারেশন করে এক্সাম ক্র্যাক করতে পারবে, একটু যদি টিপস দিয়ে দেন। শিওর। অ্যাকচুয়ালি এখন প্রিপারেশন ফেজে আমাদেরকে কোথাও আমাদেরকে ফোকাস করা দরকার নেই, আমাদের জাস্ট এক্সামে ফোকাস করো। আর যদি আমি টিপসে যদি কথা বলি, আগে আমাদেরকে দেখে নিতে হবে কত সময় আছে, আমাদের কতগুলো সিলেবাস কমপ্লিট হচ্ছে, কতগুলো টপিকস বাকি আছে, ওই হিসাবে আমাদেরকে নিজে একটা শিডিউল বানাতে হবে আর স্ট্রিক্টলি ওটাকে ফলো করতে হবে। আর আমি বলতে গেলে যদি আমি যে কিছু বলি, খুব ইম্পর্ট্যান্ট একটা টিপসের কথা যদি বলি, ওইটা হচ্ছে প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চেন করতে, মানে প্র্যাকটিস করতেই হবে, মাস্ট, ওর ছাড়া কোনো উপায় নাই। কেন কি প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চেন রিলেটেডই জেনারেলি আসে। আর শুধু এটাও না, প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চেন মানে আমি প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চেন মানে শুধু এটা বলছি না, RRB, SSC, যেই যেটা আছে, দেন SSCর যে CGL আছে, সব কিছু যেগুলো এগুলাতে আছে, এই এক্সামে অলমোস্ট সিলেবাসগুলো সবার সেমই হয়, তো সব এক্সাম ফলো করলেও হয়ে যায়। হ্যাঁ, ওইটা করতেই হবে। প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চেন মাস্ট, একদম প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চেন প্র্যাকটিস করতে হবে, আর ফোকাস থাকতে হবে আমাদেরকে, ডিটারমাইন্ড থাকতে হবে। আর দেন অমন কোনো ব্যাপার না, এটা ক্লিয়ার হয়ে যাবে, কিন্তু কি প্রোভাইডেড যে আমাদেরকে কনস্ট্যান্টলি হার্ডওয়ার্ক করতে হবে। আর এই নেগেটিভিটি আর এই ডিমোটিভেশন, সোশ্যাল মিডিয়ার ডিস্ট্রাকশন থেকে কিভাবে দূরে থাকবে স্টুডেন্টস? সোশ্যাল মিডিয়া ডিস্ট্রাকশন তো ওইটাই বলবো যে কিছু টাইমের জন্য তো ফোনকে সাইডে রাখতে হবে, আর যে বাকি যে এই আশেপাশে লোক কারা কী বলছে ওইটাতে একদম ফোকাস করতে না, আমাদের ফোকাস আমি যেটা বললাম আগে, আমাদের এক্সাম ক্লিয়ার করাতে ফোকাস রাখতে হবে। মানে একটা কথা তোমাদের জন্য সত্যি যে মানে তোমাদের ইনিশিয়াল এনজয়মেন্ট দেখলে হবে না, তোমাদের ফিউচারের কথা ভাবতে হবে। এখন আমি না পড়ে একটু ক্রিকেট খেলে নেবো, আমার মাইন্ড ফ্রেশ হয়ে যাবে, একটা মুভি দেখে নেবো, মাইন্ড ফ্রেশ হয়ে যাবে, একটু গিয়ে বন্ধুদের সাথে আড্ডা মেরে নেবো, একটু দুপ্যাক একটু কারোর সাথে গিয়ে আড্ডা মেরে তার সাথে একটু মাদক সেবন করে নেবো বা একটু স্মোকিং করে নেবো, মাইন্ড ফ্রেশ হয়ে যাবে। এই সব ইনিশিয়াল মানে যেটা সাময়িক তোমাকে যে মানে কি বলবো একটা আনন্দ দেয়, এগুলো থেকে একটু দূরে থাকতে হবে। ইয়েস, কেন কি এগুলো সময় অনেক পাওয়া যাবে, কিন্তু এটা হচ্ছে সবথেকে ক্রুশিয়াল টাইম। এই সময় যদি হার্ডওয়ার্ক করে, কনস্ট্যান্টলি ফোকাস যদি থাকে, তাহলে এক্সামস ক্লিয়ার করে এগুলো সবে পরে করতে পারবে, এগুলো সবে কোনো মানে লাইফে তোমার 2 বছর 3 বছরের মানে স্যাক্রিফাইস, এটা তোমাকে পুরো লাইফ ভর তোমাকে রিটার্ন দেবে। তুমি এখন যদি একটু সব এনজয়মেন্ট থেকে দূরে থেকে, এই বন্ধুর বিয়ে হচ্ছে যেতে হবে, আজ এখানে ফাংশন আছে যেতে হবে, এগুলো থেকে একটু দূরে থেকে তুমি যদি নিজেকে একটু সংযত করে একটা রুমের মধ্যে 2 বছরের মেহনত করে নাও, 2 বছরের স্যাক্রিফাইস, তোমার কি মনে হবে যে 2 বছরে তুমি অনেক কিছু হারিয়ে গেছে, আরে আমি এখানে যেতে পারলাম না, ওই বন্ধুটা ওখানে এনজয় করছে, বাট সেই এনজয়মেন্টটা সাময়িক। তুমি 2 বছর স্যাক্রিফাইস করো, তোমার বাকি জীবনে 40 বছর 50 বছর যত বছর বাঁচবে তোমার জীবনটা রঙিন হবে, ঠিক কিনা? একদম ঠিক। ওকে, কেন কি বলতে গেলে আজকালকার দিনে গভর্নমেন্ট জব এমন হয়ে গেছে, মানে জিন্দগিকে সাথ ভি জিন্দগিকে বাদ ভি। কেন কি গভর্নমেন্টে স্পেশালি আমি বলবো রেলওয়েতে একটা খুব ভালো ফ্যাসিলিটি, যেটা আমি বলতে চাই যে আমরা যদি আমি এটা বললাম কেন কি আমরা যেমন রেলওয়েতে সার্ভিস করছি, ইন কেস অন ডিউটি বা কিছু কোনো কারণে যে না হোক কারোর সাথে বলছি, যদি ডেথ হয়ে যায়, ঠিক আছে, তাহলে আমাদের ফ্যামিলিকে দেখার জন্য গভর্নমেন্ট আছে, রেলওয়েজ আছে, অ্যাজ পার দেয়ার কোয়ালিফিকেশন ওদেরকে আবার করে, ফ্যামিলি মেম্বাররা জব পেয়ে যায় আর তাড়াতাড়ি প্রায়োরিটি বেসিসে। মানে আপনার কিছু হলো ফ্যামিলিকে চিন্তা করার দরকার নেই, একটা ব্যাকআপ থেকে যাবে একদম, যেটা প্রাইভেট জবে হয় না। প্রাইভেট জবে তুমি গেলে তোমার জব শেষ, ইয়েস, বাট তুমি যদি জব করতে করতে চলে যাও, সেটা গভর্নমেন্ট জবে তোমার ফ্যামিলিও জব পাবে। তো এর থেকে ভালো মোটিভেশন আর কিছু হতে পারে না যে একটা জব পেলে তোমার লাইফে কি চেঞ্জ হবে।
ঠিক আছে, তো চলো আজ আর বেশি ওনার টাইম নষ্ট করবো না, তোমাদেরও টাইম নষ্ট করবো না। আশা করি সমস্ত জিনিস ক্লিয়ার হয়ে গেছে। একটু হলেও কোথাও তোমার এখানে লেগেছে যে না এটা করতে হবে লাইফে, তবে ভালো মতো চেঞ্জ আসবে, লাইফটাকে ভালোভাবে এনজয় করতে পারবে। ইনিশিয়াল এনজয়মেন্ট বন্ধ করো, ভবিষ্যতের কথা ভাবো। তো চলো আজকে আমরা এখানে শেষ করছি। আবার গোপালবাবুকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আসার জন্য। আর তোমাদের সাথে আবার দেখা হচ্ছে এরকম অন্য আরও গেস্টের সাথে। ফেস টু ফেস সিরিজের সেকেন্ড এপিসোডে দেখা হবে। আজকের মতো এখানে শেষ করলাম। থ্যাঙ্কস ফর ওয়াচিং অ্যান্ড হ্যাভ আ নাইস ডে।